আমাদের আজকে প্রথম যে পড়ব সেটা গণিত প্রথম পত্র এসএসসি। তো গণিত প্রথম পত্রে তোমাদের প্রথম অধ্যায় হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা নিয়ে পড়তে গেলে তোমরা হয়তো আগে পড়ে এসেছো তোমরা সংখ্যা কত প্রকার ও কী কী। সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে সংখ্যার প্রথমে আসে সাধারণ সংখ্যা। সাধারণ সংখ্যাকে প্রকাশ করা হয় ইংরেজি অক্ষর এন দিয়ে। সাধারণ সংখ্যার মধ্যে পড়ে তোমার শূন্য থেকে শূন্য বাদে যত পজিটিভ নাম্বার আছে সবগুলো, কারণ শূন্যকে তোমার সাধারণ সংখ্যা হিসেবে করা হয় না, কারণ শূন্য নিউট্রাল নাম্বার। সো শূন্য পজিটিভ যত নাম্বার আছে তোমরা বুঝতেই পারছো, 1 2 3 4 5 এরকম যা আছে সবগুলো সাধারণ সংখ্যার মধ্যে পড়বে। এখন সাধারণ সংখ্যার মধ্যে কোনো নেগেটিভ নাম্বারও পড়বে না। তো সাধারণ সংখ্যা গেল, এরপরে তোমার আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে তোমার শূন্য থেকে শুরু করে পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দিয়ে। এখন পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে যেগুলো নেগেটিভ নাম্বার সাথে শূন্য এবং 1 2 3 4 5 সবগুলো, অর্থাৎ ভগ্নাংশ ছাড়া সব নাম্বারই পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে। অর্থাৎ পূর্ণ সংখ্যার উদাহরণ আমরা -1 -2 0 1 2 সব ফেলতে পারি। এরপরে তোমাদের আসবে তোমাদের যে চ্যাপ্টার সেই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় ইংরেজি অক্ষর আর দিয়ে। এখন বাস্তব সংখ্যার মধ্যে যত ভগ্নাংশ সহ যত নাম্বার আছে, অর্থাৎ ন্যাচারাল নাম্বার, পূর্ণ সংখ্যা, সবগুলো বাস্তব সংখ্যার সাবসেট হবে। তোমার বাস্তব সংখ্যার মধ্যে উদাহরণে দিতে পারো তোমার 0 1 2 -2 3 0 সব কিছুই বাস্তব সংখ্যার অভ্যন্তরে পড়ে। অর্থাৎ বাস্তব সংখ্যাকে আরেকভাবে বলা যায়, তুমি যদি একটা সংখ্যাকে p/q আকারে লেখো তাহলে যেসব সংখ্যা এই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলোই বাস্তব সংখ্যার মধ্যে পড়বে। এখন এরপরে আরেকটি সংখ্যা আছে যাকে বলা হয় অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যার মধ্যে তোমার যেগুলো পড়বে সে অবাস্তব সংখ্যাকে লেখা যায় তোমার x + iy দিয়ে। এই ধারণাটা তোমরা এইচএসসিতে পাবে। আইকে তোমার লেখা যায় √(-1) দিয়ে। তোমরা জানো √(-1) দিলে কোনো মান পাওয়া যায় না। সো এই সব সংখ্যাগুলোকে অবাস্তব সংখ্যা বলে। তোমাদের আজকের যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের নাম বাস্তব সংখ্যা। এখন আমি তোমাকে আগেই বলেছি বাস্তব সংখ্যাকে প্রকাশ করা যায় p/q আকারে। এখন বাস্তব সংখ্যাকে ভাগ করা যায় দুইভাবে। এক হলো গিয়ে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার মধ্যে সেই সব সংখ্যা পড়ে যেসব সংখ্যার মধ্যে পৌনঃপুনিকতা আছে অথবা ভগ্নাংশ আকারে প্রকাশ করলে একটি নির্দিষ্ট মান আসে। যেমন ধরো তোমার যদি আমরা 10কে 4 দিয়ে ভাগ করি তাহলে তোমার পাওয়া যাবে 2.5। সো এই সংখ্যাটি মূলদ সংখ্যা। অথবা যেসব সংখ্যার পৌনঃপুনিকতা আছে, ধরো 0.1 1 1 এরকম আস্তে আস্তে সেই সব সংখ্যাকে মূলদ সংখ্যা বলা যায়। এখন এরপরে যে সংখ্যাটি আছে সেই সব সংখ্যা হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার মধ্যে তোমার পৌনঃপুনিকতা থাকবে, অর্থাৎ পৌনঃপুনিকতা থাকবে না। ধরো যেমন 1 2 3 4 5 এভাবে আসছে, অর্থাৎ একটি সংখ্যার পরে আরেকটি সংখ্যা আসতেছে এরকম দেখা যাবে না। যেমন পৌনঃপুনিকতার মূলদ সংখ্যার মধ্যে তোমার 1 2 3 যদি আসে আবার পরে 1 2 3 এরকম আসতে থাকবে, অর্থাৎ সেটাকে লেখা যায় 1 2 3 এভাবে আবৃত দশমিকভাবে। সে ধারণা তোমাদের পরে দেওয়া হবে। তো মূলত বাস্তব সংখ্যাকে এইসব ধারণা থাকলেই তোমরা এই চ্যাপ্টারের সব ম্যাথগুলো করতে পারবে। তো আমরা তোমাদের অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীর প্রথম অঙ্ক যেটা আছে সেটাতে বলা হয়েছে প্রমাণ করতে হবে যে √5 অথবা √7 অথবা √10 প্রত্যেকে অমূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য তোমার কি করতে হবে? দেখাতে হবে যে এইসব সংখ্যার মধ্যে পৌনঃপুনিকতা নাই। তো শুরু করা যাক। ধরো আমি এখান থেকে 1-এর ক নাম্বারটা করলাম। ক নাম্বারে বলা আছে √5 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। এখন তোমরা √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য তোমার √5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কি পাবো? 5। এখন এই 5-এর আশেপাশে আর কোন দুটো সংখ্যাকে স্কোয়ার করলে √5কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 5।
এখন তোমাদের দেখতে হবে এর আশেপাশে কোন দুটি সংখ্যাকে স্কোয়ার করলে এর আশেপাশে দুটি সংখ্যা পাওয়া যায়। এখন ধরো 2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে 4, তো এটি 5-এর চেয়ে ছোট। এখন এর চেয়ে বড় একটি সংখ্যা লাগবে যে যাকে স্কোয়ার করলে 5-এর চেয়ে বড় হয়। তোমরা জানো 3কে যদি স্কোয়ার করি তাহলে 9 পাবো, অর্থাৎ √5 সংখ্যাটার স্কোয়ার করলে 5 হচ্ছে এবং 2কে স্কোয়ার করলে 4, 3কে স্কোয়ার করলে 9। অর্থাৎ এ থেকে কি বলা যায় না √5 সংখ্যাটি দুই ও 3-এর মাঝে অবস্থিত। এ থেকে তোমরা কি বুঝছো যে √5 একটি পূর্ণ সংখ্যা নয়? কারণ তোমরা বুঝতেই পারছো এরা 2 ও 3-এর মাঝখানে অবস্থিত। পূর্ণ সংখ্যা হতে হলে অবশ্যই সেটা ভগ্নাংশ হতে পারবে না। সো এই √5 সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়, এটা আমরা লিখে ফেলি। এখন তোমরা √5 সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয় এটা প্রমাণ করলে, এরপরে তো আমাদের যেতে হবে √5 সংখ্যাটি যে মূলদ না সেটা। তো আমরা লিখলাম √5 সংখ্যাটি মূলদ ধরি। তো তোমরা ধরে নিলাম √5 সংখ্যাটি মূলদ। এখন √5 সংখ্যাটি মূলদ হওয়ার জন্য কি হতে হবে? √5কে p/q ভগ্নাংশ আকারে প্রকাশ করা যেতে হবে। সে অনুযায়ী আমরা লিখলাম √5কে p/q আকারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এখন এক্ষেত্রে কি হবে? p ও q স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক। তোমরা কি জানো সহমৌলিক কাকে বলে? সহমৌলিক হলো, তোমরা এতদিনে নিশ্চয়ই জানো উৎপাদকে বিশ্লেষণ করা একটি সংখ্যাকে কীভাবে করা যায়। এখন ধরো তোমরা 9কে উৎপাদকে বিশ্লেষণ করলে তাহলে আমরা কি পাবো? 3 × 3 এবং 1 × 9। আর ধরো 19কে উৎপাদকে বিশ্লেষণ করলে 1 × 19। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ হলো একটি সংখ্যাকে যতবার তোমার যতগুলো সংখ্যা দিয়ে যতভাবে ভাগ করা যায় সেইটা, অথবা দুইটি সংখ্যা যে যতবার গুণ করে সেই সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি। এখন সহমৌলিক হতে গেলে এই উৎপাদকে বিশ্লেষণগুলো কমন পড়া যাবে না, অর্থাৎ এই দুই জায়গায় দুটি সংখ্যার যেসব উৎপাদকে বিশ্লেষণ আছে সেগুলা একটি আরেকটার মতো সমান হতে পারবে না। সেক্ষেত্রে আবার তোমরা দেখতেছো সবগুলোতে 1 কমন পড়ছে, কিন্তু এই 1 বাদে যত সংখ্যা আছে সেই সব সংখ্যাগুলা তোমার যদি কমন না পড়ে তবেই কেবল সহমৌলিক হবে। অর্থাৎ এখানে পি ও কিউকে স্বাভাবিক সংখ্যা হতে হবে। স্বাভাবিক সংখ্যা তোমরা জেনেছো 1, 2, 3, 4, 5 এইসব সংখ্যা নেগেটিভ ছাড়া এবং শূন্য ছাড়া, এবং এরা পরস্পর সহমৌলিক হতে হবে। তো এখন যদি এরা পরস্পর সহমৌলিক হয়, ও আরেকটি জিনিস হতে হবে, সেটা হলো কিউ ইজ গ্রেটার দ্যান 1। কারণ তোমরা জানো না হলে আরও দশমিকের 1-এর চেয়ে ছোটো হলে তোমরা সেক্ষেত্রে তোমার দশমিকের পরে অনেক মান এসে যাবে যেটা আর মূলদ থাকবে না। তো এই ক্ষেত্রে তারপরে আমরা √5 = p/q পেলাম। এবার উভয় পক্ষে আমরা বর্গ করি, তাহলে আসবে 5 আর ও পাশে আসবে p² q²। এবার আমরা এখান থেকে q² আছে অর্থাৎ q × q, একটা কিউকে এ পাশে নিয়ে আসি, অর্থাৎ 5q/p/q। এখন এরপরে এটা আসার পর তোমরা কি বুঝতে পারতেছো 5q হলো কি তোমার অবশ্যই একটি মূলদ সংখ্যা, কারণ 5 এবং q একটি স্বাভাবিক সংখ্যা। তো q যদি তোমরা 1, 2, 3 যাই ধরো তাহলে সেটা একটা তোমার পূর্ণ সংখ্যা এবং হবে, কিন্তু অথবা মূলদ সংখ্যা হবে। কিন্তু p/q এখানে p²/q সেটা কখনো তোমার মূলদ সংখ্যা হতে পারবে না, কারণ হলো কি আমরা এখানে স্বাভাবিক সংখ্যা দেখছি এবং এরা পরস্পর সহমৌলিক দেখেছি। সো তোমরা বলতে পারো 5q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ
5q এবং p²/q সমান হতে পারে না। সো এখান থেকে বলা যায় তোমার p/q অর্থাৎ p/q একটি মূলদ সংখ্যা নয়। তো এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো p/q যদি মূলদ সংখ্যা না হয় তাহলে আমরা সে থেকে বুঝতে পারি √5ও একটি মূলদ সংখ্যা নয়। তাহলে একটি সংখ্যা যদি মূলদ সংখ্যা না হয় তবে তাকে অবশ্যই অমূলদ সংখ্যা হতে হবে। সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। একই নিয়ম ব্যবহার করে তোমরা √7 এবং √10 যে একটি অমূলদ সংখ্যা তা প্রমাণ করে ফেলতে পারবে। তো এই পর্যন্ত আমরা তোমাকে দেখালাম 1 নাম্বারটার উত্তর এভাবে হবে। এখন তোমরা বাকিগুলো নিজেরাই প্রমাণ করে নিতে পারবে। এখন সেক্ষেত্রে আমরা 2 নাম্বার অঙ্কতে চলে যেতে পারি। 2 নাম্বার অঙ্কতে বলেছে 0.31 এবং 0.12 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। এখন আমরা তোমাদের আগেই বলে ফেলেছি অমূলদ সংখ্যা কি তোমরা জানো। এখন সেক্ষেত্রে আমরা 0.12 ও 0.31 এর মাঝখানে একটি অমূলদ সংখ্যা ধরতে হবে। তো ধরি a = 0.202002002 এই সংখ্যাটির মধ্যে কোনো পৌনঃপুনিকতা নাই, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। পরের সংখ্যাটিতে আমরা যদি যাই সেক্ষেত্রে আমরা পাবো 0.3030030003 এই সংখ্যাটির মধ্যেও কোনো পৌনঃপুনিকতা নেই। এবং তোমরা খেয়াল করলে দেখবে এখানে 0.12 0.2 0.02 0.31 অর্থাৎ তোমরা বুঝতে পারতেছো এই যে এই সংখ্যা দুটি আমরা ধরলাম এ নাম্বার সংখ্যাটি সেটা 0.12 ও 0.31 এর মধ্যে অবস্থিত। এবং আবার এখানে একটা ভুল হয়েছে, এখানে একটা 0 হবে। এই সংখ্যাটিও এদের মাঝখানে অবস্থিত। সেক্ষেত্রে কি বোঝা যায়? এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। সুতরাং এ ও বি নির্ণয় অমূলদ সংখ্যা। তো এটি যদি তোমরা বের করতে পারো তাহলে পরের অঙ্কটি 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এটা তোমরা করতে পারবে। কিভাবে করবে? √2 তোমরা যদি ক্যালকুলেটরে 1/√2 বসালে তোমাদের পাবে 0.707106781 ... এবং √2 যদি ক্যালকুলেটরে বসাও তবে পাবে 1.4142135562। এখন তোমরা এই দুটি সংখ্যার মাঝখানে অবশ্যই একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যা নিয়ে নিতে পারবে। মূলদ সংখ্যা তোমরা কি জানো, এটা একটা নির্দিষ্ট ভগ্নাংশ সংখ্যা থাকবে। তো ধরো a = 808 এবং b = 1.202
টু 002 0002। তো তোমরা এই দুটি সংখ্যা এদের মাঝখানে এবং আগের নিয়মে দেখাই দিতে পারবে যে এগুলা এ ও বি এই দুটি সংখ্যার মাঝখানে অবস্থিত, সেক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট উত্তর পেয়ে গেলে। এরপরে তোমরা 3-এর ক নাম্বার অঙ্কতে গেলে দেখতে পারবে 3-এর ক নাম্বারে বলেছে প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এখন 3-এর ক নাম্বার তোমরা ধরে নাও তোমাকে একটি বিজোড় পূর্ণ সংখ্যা বের করতে হবে এবং এরপরে এটিকে বর্গ করে দেখাতে হবে যে সেটি বিজোড় সংখ্যা হয়। এখন তোমরা n একটি পূর্ণ সংখ্যা ধরে নাও। এখন n যদি একটি পূর্ণ সংখ্যা হয় তবে n এর মান কি হবে তোমরা বলতে পারো। n এর মান হবে 1 2 -1 2 3 যে কোনো কিছু হতে পারে। সেক্ষেত্রে তোমাকে যদি সেই সংখ্যাটিকে বিজোড় বানাতে হয় তবে তোমাকে কি করতে হবে, সেক্ষেত্রে তুমি লিখতে পারো 2n + 1 একটি বিজোড় সংখ্যা। এখন তোমরা n এর ক্ষেত্রে যে কোনো পূর্ণ সংখ্যা বসিয়ে দেখতে পারো সেই সংখ্যাটি বিজোড় হবে। কিভাবে, ধরো 1 বসালাম, 2 × 1 2 + 1 3 হবে, অথবা 2 বসালে 2 × 2 4 + 1 5, অথবা অর্থাৎ সব ক্ষেত্রে তোমার একটি বিজোড় সংখ্যা পাচ্ছ, তাই না? এখন তোমরা যদি একে বর্গ করে দেখাতে পারো যে এটি একটি বিজোড় সংখ্যা হচ্ছে বর্গ করার পরও, তাহলেই তোমার অঙ্কটি প্রমাণ হয়ে গেল। এখন 2n + 1 হোল স্কোয়ার তোমরা এটাকে বর্গ করে ফেললে। এখন তোমরা ফর্মুলায় বসায় দিলে পাবা 4n² 4n + 1। এখন তোমরা 4n-কে কমন নিয়ে ফেলতে পারো। 4n-কে কমন নিলে সেখানে থাকছে n + 1 + 1। তারপরে তোমরা 2 × 2n n + 1 + 1 অর্থাৎ 2m + 1 যেহেতু সুতরাং 2n + 1 = m। এটা তোমরা যদি ধরে নাও তাহলে তোমরা দেখো 2m + 1 পেয়ে যাচ্ছ। এখন তোমরা আগের বার দেখেছো 2n + 1 একটি বিজোড় সংখ্যা, তাহলে অবশ্যই বুঝতে পারতেছো 2m + 1 সংখ্যাটিও বিজোড় সংখ্যা হবে। সুতরাং তোমাদের অঙ্কটি প্রমাণ হয়ে গেছে। যেহেতু n একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ mও একটি পূর্ণ সংখ্যা হবে। সুতরাং 2m + 1 একটি বিজোড় সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। সুতরাং তোমাদের এই অঙ্কটি হয়ে গেল। পরের অঙ্কে তোমাদের বলেছে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য হবে। এখন তোমরা দুটি জোড় সংখ্যাকে নিতে হবে। এখন তোমরা ধরে নাও x + 2 এবং x + 4 দুইটি ক্রমিক জোড় সংখ্যা, যেখানে x জোড় স্বাভাবিক সংখ্যা। এখন তোমাদের প্রশ্নে বলেছে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তোমরা দুটি সংখ্যা গুণ করে দাও, x + 2
ইন্টু এক্স প্লাস 4, তবে তোমরা কি পাবে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8। এখন সেখান থেকে তোমরা পাবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8। তারপরে তোমরা এক্সকে কমন নিলে এখানে থাকছে এক্স প্লাস 6 প্লাস 8। এখন তোমরা এখানে বিভিন্ন সংখ্যা বসিয়ে দেখবে। এক্স ইকুয়াল টু 2 বসিয়ে দেখো, এক্স এক্স প্লাস 6 প্লাস 8-এর ক্ষেত্রে তোমরা কী পাও? সেক্ষেত্রে তোমরা পাবা 2 প্লাস 6 প্লাস 8। সেটা তোমার কি হচ্ছে? 2 6 2 8, আর 2 × 16, আর 8 যোগ করলে 24, যা 8 দ্বারা বিভাজ্য। এখন তোমরা অন্য যে কোনো সংখ্যা বসিয়ে দেখতে পারো, তা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। সেটা তোমরা একটা সংখ্যা দেখালেই অঙ্কে আর অন্যগুলো দেখাতে হবে না। তোমরা সেক্ষেত্রে লিখে দিবে এক্স এর মান যে কোনো জোড় সংখ্যা হলে এক্স ইন্টু এক্স প্লাস 6 প্লাস 8 8 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং দুটি মিক সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। এখন তোমরা এই অঙ্কটি করলে তো 3 নম্বরের অঙ্ক তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। আশা করি এই অঙ্ক নিয়ে আর কোনো রকম সমস্যা হবে না। এরকম অনেক রকম অঙ্ক সৃজনশীলে আসতে পারে। তোমরা যেটা করবা, বিজোড় সংখ্যা যদি হয় তাহলে সেটাকে বিজোড় সংখ্যা বানিয়ে নিবা। বিজোড় সংখ্যা বানানোর নিয়ম তোমরা শিখে গেছো, 2n+1। আর জোড় সংখ্যা হলে সেটাকে জোড় সংখ্যা বানিয়ে দিবা। এরপরে সেটা করে যা বলবে সৃজনশীলে করতে, সেই অনুযায়ী সৃজনশীলে বসিয়ে তোমরা সেই অনুযায়ী প্রুফ করে ফেলবা। এখন তোমাদের বলেছে 4 নম্বর অঙ্কটিতে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আবৃত দশমিক ভগ্নাংশ কিভাবে করতে হয় সেটা তোমাদের আগে একবার বলেছি। আবৃত দশমিক সংখ্যা কি, তো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছে। ক নাম্বারে বলেছে 1/6। এখন তোমরা 1/6কে ভাগ করলে ক্যালকুলেটরে বসিয়ে দেখতে পারবা 1 6 6 6 6 এরকম আসে থাকবে। এখন আবৃত দশমিক সংখ্যার করতে ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো, যে সংখ্যাটি তোমাদের এভাবে পৌনঃপুনিকবার আসতে থাকে সে সংখ্যাটির উপর একটি বিন্দু দিয়ে দিবে। সেটাকে বিন্দু দিলেই তোমার আবৃত দশমিকে সেটা চলে যাবে। এখন তোমাদের আরেকটি অঙ্ক দেখাচ্ছি তোমাদের বিষয়টি আরও ক্লিয়ার করার জন্য। যেমন খ নাম্বারে দেখো আছে। সো এক এক যদি করি তাহলে আমরা পাবো 53/15, যাকে ক্যালকুলেটরে বসালে পাওয়া যায় 3.535353 ... এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন সংখ্যা দুটো বারবার পৌনঃপুনিক হচ্ছে। 53 সংখ্যা দুটো কম পৌনঃপুনিক হচ্ছে। সেক্ষেত্রে দুটি সংখ্যা যখন পৌনঃপুনিক হবে তখন দুটি সংখ্যার উপরে আবৃত দশমিক দিতে হবে। এখন তোমার যদি কোনো সংখ্যার ক্ষেত্রে এরকম 2-এর অধিক হয়, যেমন ধরো 2.123 123 123 এরকম, তো এখানে তোমরা দেখতে পারতেছো 1 2 3 তিনটি সংখ্যা বারবার পৌনঃপুনিক হচ্ছে। সেক্ষেত্রে তোমরা 1 2 3 অর্থাৎ মাত্র দুটি সংখ্যার উপর পৌনঃপুনিক দেবে। কারণ হলো তোমাদের মাঝখানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো থাকবে, এবং যে সংখ্যাগুলো পৌনঃপুনিক হচ্ছে তাদের প্রথম এবং লাস্টেরটার মধ্যে আবৃত দশমিক দিয়ে তোমরা এটার পৌনঃপুনিকতা বোঝাতে পারবে। শুধু প্রথম এবং লাস্টেরটার উপর আবৃত দশমিক দিতে হয়। তো আবৃত দশমিক করার নিয়ম তোমরা শিখে গেল। এরপরের বার বলছে পরের অঙ্কটিতে তোমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তো সামান্য ভগ্নাংশে প্রকাশ করার জন্য তোমাদের আবৃত দশমিকে যা করা হচ্ছে তার উল্টাটা করতে হবে। এখন ধরো প্রথম অঙ্কটাতে বলা আছে 0.2 আবৃত দশমিক দেওয়া, এই অঙ্কটিতে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে তোমরা যেটা করবে, প্রথমে যে সংখ্যাটি আছে সেটা লিখবে।
এবং আবৃত দশমিকের জন্য একটা 9 দিবে। এখন এখানে একটি সংখ্যা মাত্র আবৃত দশমিক আছে 2, সো সেক্ষেত্রে একটি 9 দিলেই হয়ে যাবে। এখন তোমরা খ নাম্বারে দেখো দেওয়া আছে 0.35 এবং আবৃত দশমিক দেওয়া। তো তোমাদের যেভাবে শেখানো হয়েছে আগেরটাতে, যে উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে দিবে, এরপরে যে দুইটি সংখ্যার জন্য আবৃত দশমিক আছে সেগুলোর জন্য একটা করে 9 দিবে। এখানে দুইটি সংখ্যা আবৃত দশমিক আছে, সো 9 হবে দুটি। তো তোমরা বুঝে গেলে। এখন তোমাদের ঘ নাম্বার অঙ্কটিতে দেখাই, এখানে আছে 3.78 এবং 8-এর উপর আবৃত দশমিক দেওয়া। তো তোমরা বুঝতে পারতেছো এখানে মাত্র আবৃত দশমিক দেওয়া, সংখ্যা দেওয়া একটি, যেগুলো আগের এরকম দশমিকের আগে কোনো সংখ্যা ছিল না এবং দশমিকের পরেও কোনো আবৃত দশমিক ছাড়া সংখ্যা ছিল না। সেক্ষেত্রে তোমরা যেটা করবে, আগের অঙ্কগুলোর মতো যে সংখ্যাটা আছে সেটা বসাই দিবা, এরপরে আবৃত দশমিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলো দিবা। এখানে আবৃত দশমিক ছাড়া আছে 37। এবার আবৃত দশমিকের জন্য একটি 9 দিবে আগের অঙ্কগুলোর মতো। 9 দেওয়ার পর তোমরা দেখবে দশমিকের পরে যে কয়টি সংখ্যা আছে যেগুলো আবৃত দশমিক ছাড়া সেগুলোর জন্য একটি 0 দিবে। এখানে দেখো দশমিকের পরে 7 আছে, যেটিতে আবৃত দশমিক নাই, সো একটি সংখ্যা আছে, সেই জন্য তোমার জাস্ট 90 হবে। এখন তোমরা বিয়োগ করলে পাবা হলো গিয়ে 341/90, যে সংখ্যাটিকে লেখা যায় এভাবে। তো এটাই তোমাদের অ্যান্সার। এখন পরের অঙ্কটিতে যদি দেখো নাম্বার, সেখানে দেওয়া আছে 2309। এই সংখ্যাটির ক্ষেত্রে তোমাদের আগের মতো পুরা সংখ্যাটা লিখবা আগে, এরপরে যে দুটি সংখ্যা এখানে আবৃত দশমিক ছাড়া সংখ্যা এবং দশমিকের আগের সংখ্যা সেটা দিবা। দেওয়ার পর এখানে আবৃত দশমিক দেওয়ার সংখ্যা 3টি, তো 3টি 9 দিবা এবং একটি সংখ্যা দশমিকের পরে আবৃত দশমিক ছাড়া আছে সেটার জন্য একটা 0। তো আমরা এভাবে বিয়োগ করলে আমরা পাবো 62247/9990। সেক্ষেত্রে আমরা পাবো 6769/3330। তো তোমাদের এই অঙ্কটি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখানে যেরকম অঙ্ক আসুক তোমাদের পারা উচিত। তো এরপর আমরা যে অঙ্কটিতে মুভ করব 6 নাম্বার অঙ্ক, সেখানে বলছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে করার জন্য তোমাদের সংখ্যাগুলোকে সদৃশ করতে হবে। এই নিয়মটি তোমাদের বিশেষ করে লাগবে যখন এই চ্যাপ্টারের সরলগুলো করবে সেইগুলোর জন্য। এখন ধরো আমরা খ নাম্বারটা দেখাই। খ নাম্বারে দুটি সংখ্যা দেওয়া আছে, 7.26 আর 4.237। এখন সদৃশ আবৃত দশমিক করার জন্য তোমার আবৃত দশমিক সংখ্যা লাগবে সমান সমান, দুটি সংখ্যার মধ্যে সমান সমান আবৃত দশমিক সংখ্যা থাকতে হবে এবং দুটি সংখ্যার মধ্যে সমান সমান অনাবৃত দশমিকের পরে যে কয়টি সংখ্যা অনাবৃত আছে সেগুলো সংখ্যাও সমান হতে হবে। এখন দেখো এখানে তোমার আবৃত দশমিক সংখ্যা আছে একটা, তো লসাগু করবা, লসাগু করলে একই থাকবে, তো এটাতে তেমন কিছু নেই। কিন্তু অনাবৃত দশমিক সংখ্যা আছে দুটি আর এখানে একটি, সো যদি এইটাতে লসাগু করো তবে থাকবে 2, অর্থাৎ প্রথম সংখ্যার ক্ষেত্রে দুইটি অনাবৃত আরেকটি অনাবৃত সংখ্যা লাগবে যেটা এখানে নেই। তো সেখান থেকে তোমরা কিভাবে বের করতে পারো, 7.26 দেওয়া আছে, সো 6 তোমরা জানো পৌনঃপুনিকবার আসবে, তো সেক্ষেত্রে তোমরা লিখে দিতে পারো 6.266, কারণ 6 যেহেতু পৌনঃপুনিক আসবে, একটি সংখ্যা যদি 6 বাইরে নিয়ে আসো আবৃত দশমিকের বাইরে তবে কোনো সমস্যা হবে না, সংখ্যাটির মধ্যে কোনো পরিবর্তন হবে না। আর 4.237-এর জন্য তোমরা যেটা করতে পারো, এটাকে এভাবে রেখে দিলেই হবে, কারণ এর মধ্যে উপরে সমান সমান আবৃত দশমিক সংখ্যা থাকছে এবং সমান সমান অনাবৃত দশমিক সংখ্যাও পাচ্ছ। তো এভাবেই সবগুলো করতে হবে। তোমাদের ঘ নাম্বারটা দেখিয়ে দেওয়া হচ্ছে আরও ক্লিয়ার হওয়ার জন্য, 12.32, 2.19 আর 4.32556।
এখন দেখো এই প্রথম সংখ্যাটিতে এখানে একটিও আবৃত দশমিক সংখ্যা নেই এবং এখানে অনাবৃত দশমিক সংখ্যা আছে দুইটি, দশমিকের পর অনাবৃত দশমিক, এবং সেকেন্ড সংখ্যাটিতে একটি আবৃত দশমিক এবং একটি অনাবৃত দশমিক, আর লাস্টের সংখ্যাটিতে দুইটি অনাবৃত দশমিক দুইটি আবৃত দশমিক। তো আবৃত দশমিকগুলোকে আমরা লসাগু করলে পাবো 2, আর অনাবৃতগুলোকে লসাগু করলেও আমরা 2 পাচ্ছি। সো লসাগু করার পর 2 পাইলে এখন প্রত্যেকটি সংখ্যায় আমরা দুটি আবৃত দশমিক এবং দুটি অনাবৃত দশমিক আনতে হবে। এখন 12.32-র ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 3200। এটা কিভাবে লিখলাম বলতে পারো? কারণ হলো তোমরা দেখো এখানে 32 সংখ্যার পরে অসংখ্যবার শূন্য লেখা যাচ্ছে, কারণ শূন্য তো আসতেই থাকবে এরপরে। তো দুটো শূন্য নিয়ে আমরা যদি আবৃত দশমিক দিয়ে দিই তাহলে সংখ্যাটি একই থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না। এখন 2.19-এর ক্ষেত্রে আগে যেভাবে দেখানো হয়েছে সেরকম একটি 9 বাইরে নিয়ে আসো আর আবৃত দশমিকে 2টি 9 নিয়ে লেখো, তাহলে সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, বুঝতেই পারছো। এরপরে 4.3256-এর জন্য তোমরা যেটি করতে পারো, সেটা কিছু করার দরকার নেই এখানে, কারণ এখানে দেখতেই পাচ্ছ তোমার হলো গিয়ে সংখ্যাগুলো আগেরগুলোর সাথে মিলছে, সো এভাবে লিখে দিবে। তো এই হলো তোমার সদৃশ আবৃত দশমিক সংখ্যা প্রকাশ করার নিয়ম। এখানে তোমরা সরলে এটা অনেক ব্যবহার হবে, আশা করি তোমরা এক্ষেত্রে সবগুলাই সেভাবে করতে পারবে। এখন হলো গিয়ে তোমাদের পরের অঙ্কটিতে যেটা আছে সেটা হলো যোগ করা। যোগ করার ক্ষেত্রেও তোমাদের এরকম সদৃশে আগে প্রমাণ করে নিতে হবে, আগে সাদৃশ আনার পরে তারপরে তোমাদের যোগ করতে হবে। আমি একটা দেখা দিলেই তোমরা বাকি যোগগুলো নিজেরাই করতে পারবে। আমি যদি 3 নাম্বার অঙ্কটি অর্থাৎ গ নাম্বার, 7-এর গ নাম্বার দেখাই, দেখো 7-এর গ নাম্বার আছে 0.006 উপর আবৃত দশমিক। তো সেক্ষেত্রে আমরা আসবে 0. আচ্ছা তারও 3টা সংখ্যা আগে লিখে নিই, তাহলে তোমাদের করতে বোঝাতে সুবিধা হবে। 92 আর 0.0134। তো এখানে আবৃত দশমিক সংখ্যা আছে তোমার, দেখো আবৃত দশমিক সংখ্যা প্রথমটাতে আছে 1টি, দ্বিতীয়টাতে আছে 2টি এবং তৃতীয়টাতে আছে 3টি। অনাবৃত সংখ্যা আছে 2টি, দ্বিতীয়টাতে 1টিও নেই, তৃতীয়টাতে 1টি। সো আবৃত দশমিক যদি তোমরা লসাগু করো তাহলে 6 পাবা। তো আবৃত দশমিক প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রে 6টি থাকতে হবে এবং অনাবৃত দশমিক 2টি করে থাকতে হবে। তাহলে প্রথমটির ক্ষেত্রে কি করা যায়? প্রথমটিতে 2টি অনাবৃত দশমিক সংখ্যা আছে, এখন এখানে 6টি আবৃত দশমিক লাগবে, অর্থাৎ 6কে 6 বার লেখার পর এর সামনে এবং পিছনে আবৃত দশমিক দিয়ে দিবে। 92-র ক্ষেত্রে তোমরা কি করবে? 92-র ক্ষেত্রে 92 2 বার বাইরে লেখার পর 929292। আর 134-এর ক্ষেত্রে 0.1 দেওয়ার পর 341341। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে আবৃত দশমিক ক্ষেত্রে 1কে বাইরে আনার পর এরপর আমরা সেটা 34341 এভাবে করে আবৃত দশমিকের সংখ্যায় করে দেবো। এরপর যোগ করতে গেলে তোমরা দেখবে 6 2 7 8 আর 1 9 9 2 7 3 9 4 9 0। এখন এক্ষেত্রে তোমরা আগের যে 3টি যোগ করেছো সেই যোগের অনুসারে 6টি সংখ্যার জন্য আবৃত দশমিক দিয়ে দেবো এবং 2টি অনাবৃত দশমিক পেয়ে যাবে। সো তোমরা নির্ণয় যোগফল পেয়ে গেলে। এরপরের অঙ্কটা হলো বিয়োগ করা। বিয়োগ করার ক্ষেত্রেও একই রকম তোমাদের অনাবৃত দশমিক আগে করতে হবে। অনাবৃত দশমিক সদৃশ আবৃত দশমিক করার পরে তোমরা বিয়োগ করতে পারবে। তো এক্ষেত্রে তোমাদের দেখানো যায় বিয়োগ করার ক্ষেত্রে তোমাদের খ নাম্বারটা দেখা দিলে বাকি বিয়োগগুলো একই রকম তোমরা নিজেরা করে নিতে পারবে। 19.345 আর 13.239। এখানে আবৃত দশমিক দেওয়া আছে 3 ও 9-এর উপর। তো তোমরা 3 ও 9-এর উপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আবৃত দশমিক সংখ্যা আছে 3টি এবং অনাবৃত দশমিক সংখ্যা আছে
তোমার 2টি। তো 2টি আর 1টি করলে লসাগু করলে তোমার 2 থাকবে, এবং 3 আর 1 লসাগু করলে 3 থাকবে। তো 19.345 এর ক্ষেত্রে কি লিখতে পারবা? 19.34555, এবং 13.23493 এর জন্য 13.23493 সো 493 এর উপর আবৃত দশমিক। এখন তোমরা বিয়োগ করলে পাবে 26011.6, এবং আবৃত দশমিক আগের মতো যে কয়টি সংখ্যায় তোমরা সাদৃশ বানিয়ে নিয়েছো সেগুলোতে। তো এভাবে তোমরা বিয়োগ করলে তোমাদের উত্তর পেয়ে যাবে। এখন তোমরা যদি গুণ করতে যাও, গুণ করার ক্ষেত্রেও একইভাবে তোমাদের আগে আবৃত দশমিককে সাদৃশ করে নিতে হবে। সাদৃশ করার পর তোমরা নর্মাল নিয়মে গুণ করে দিবে। তো গুণের ক্ষেত্রে তোমাদের যদি আমরা একটা দেখাই, তবে বাকিগুলো পারবা। এখন এগুলো তোমরা ভালো করে মনে রাখবা, কারণ তোমাদের সরল করতে গেলে এগুলো বারবার লাগবে। সো আর সরল সৃজনশীলে আসার সম্ভাবনা অনেক বেশি। তো তোমরা 42.18, আর তোমাদের এই অঙ্কটি হলো 9-এর খ 0.28। তো 2.18কে তোমরা আগে সাদৃশ ভগ্নাংশে নিয়ে যেতে হবে। ভগ্নাংশে নেওয়ার পর তোমরা সেটাকে গুণ করবে। সো ভগ্নাংশে নিয়ে গেলে ভগ্নাংশে নেওয়ার পরে তোমাদের গুণ করতে আর কোনো সমস্যা থাকবে না। তো ভগ্নাংশে নেওয়ার সিস্টেম তোমাদের আগের একটি অঙ্কতে এসেছিল, সেই নিয়ম অনুযায়ী তোমরা ভগ্নাংশে নিয়ে যাবা। এরপর গুণ করার পর তোমরা এবার ভাগ করে দেবা। তো ভাগ করলে তোমরা দেখবা এটা পাচ্ছ, যা পৌনঃপুনিক আসছে। তো সেটাকে তোমরা আবৃত দশমিকে প্রকাশ করে নেবা। তো এই হলো গুণের সিস্টেম। প্রথমে তোমরা ভগ্নাংশে প্রকাশ করবা, ভগ্নাংশে প্রকাশ করার পর গুণ করবা, গুণ করার পর ভাগ করে সেটাকে তোমরা আবৃত দশমিকে নিয়ে যাবা। যদি আবৃত দশমিক করা যায় তবে আবৃত দশমিক, যদি করা না যায় তাহলে সেটাই উত্তর। এরপর তোমাদের ভাগ করার নিয়ম। ভাগ করার ক্ষেত্রেও তোমরা যেভাবে গুণ করেছো সেই সিস্টেমই, জাস্ট ভাগ করার ক্ষেত্রে তোমার ঘুরাই দিয়ে ভাগকে গুণে নিয়ে তারপরে করতে হবে। তো তোমাকে 10-এর খ নাম্বারটা যদি আমরা দেখাই দিই, এক্ষেত্রে তোমাকে সে আগের নিয়ম অনুযায়ী তোমাকে আবার এই সংখ্যা দুটোকে তোমার সাদৃশ ভগ্নাংশে নিতে হবে। সাদৃশ ভগ্নাংশে নেওয়ার পর ভাগকে ঘুরিয়ে গুণ নিয়ে তারপরে করতে হবে। তো 1.185কে তুমি যদি সদৃশ ভগ্নাংশে প্রকাশ করতে যাও, তো আগের নিয়মে যেভাবে দেখেছো 1185 -1 আর ভাগ 999, আর এখানে থাকতেছে 24/99। তো এটাকে করলে তোমাদের কি হচ্ছে? 11/8/4/999, আর ওটা 24/99ই থাকছে। এখন ভাগের জন্য এটাকে তোমরা ঘুরিয়ে নিবা, ঘুরিয়ে নিলে 99/24 হচ্ছে। সেক্ষেত্রে তোমরা যদি একে গুণ করো এবং গুণ করার পর তোমরা দেখবে থাকছে হলো 4.8888, যেটাকে তোমরা যদি আবৃত দশমিকে কীভাবে প্রকাশ করতে পারো, যেহেতু পৌনঃপুনিকবার আসতে 4.8 আবৃত দশমিক দিয়ে প্রকাশ করে ফেলতে পারো। তো এই হলো তোমার ভাগের সিস্টেম। ভাগ গুণ দুটি মোটামুটি একই, এবং আশা করি তোমরা সবগুলাই একই নিয়মে করে ফেলতে পারবে। এরপর তোমাদের যে জিনিসটা সেটা হলো গিয়ে বর্গমূল নির্ণয় করো, এবং বলেছে যে 3 দশমিক স্থান পর্যন্ত এবং 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে হবে। এখন বর্গমূলের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদের দেখে নেওয়া 3 দশমিক স্থান পর্যন্ত অথবা কত দশমিক স্থান পর্যন্ত প্রমাণ করতে বলেছে। এখন বর্গমূলের ক্ষেত্রে এটা একটু মনোযোগ দিয়ে দেখবে, কারণ হলো গিয়ে
বর্গমূল অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা আসার সম্ভাবনা অনেক বেশি, এবং নিয়মটাও একটু টাফ আছে, বাট তোমরা বুঝলে আর কোনো ঝামেলা হবে না। এখন বর্গমূলের ক্ষেত্রে যেটা ইন্টারেস্টিং সেটা হলো গিয়ে তোমরা যেই সংখ্যাটিতে দিবে সেই সংখ্যাটিকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 12কে ভাগ করার সময় আমরা ভাগের সিস্টেমে যেটা জানি, ধরো আমরা যেই সংখ্যাটা নিব সেই সংখ্যাটাকে গুণ করে এখানে সেটা বসায় দিতে হয়, তো এখানে সেটা না। এখানে ধরো 12-এর ক্ষেত্রে আমাদের সেই সংখ্যাটিকে বসাতে হবে যেই সংখ্যাটিকে ওই সংখ্যাটির সাথে গুণ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়। যেমন হলো গিয়ে আমরা এখন 3 বসাবো এখানে, কারণ 3 বসালে 3কে 3 দিয়ে গুণ করলে আমরা পাবো 9। তো আমাদের থাকতেছে হলো 3। এখন হলো গিয়ে তোমার এমনি ভাগ করার সময় যদি আমরা দশমিক দিই, তো দশমিকের জন্য আমরা একটি শূন্য দিই, কিন্তু বর্গমূল্য নির্ণয় করার সময় যদি আমরা একটা দশমিক দিই সেক্ষেত্রে তোমার 2টি শূন্য আসে। এরপরে যেটা করতে হয় সেটা হলো এখানে যে সংখ্যাটি নেওয়া হয়েছে সেই সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হয়। এখন তোমরা আগের নিয়মে জানো যে সংখ্যাটি আমরা নিই না কেন সেই সংখ্যাটিতে দিয়ে এখানে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাকে গুণ করতে হবে। এখন আমরা ধরো এখানে কি নিলে হবে, 3 যদি নিই তাহলে কি হবে, 3 3 9, 6 3 গুণ 18, অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা 4 নিতে পারি, 4 নিয়ে 4 4 16 256 হয়। তো আমাদের ভগ্নাংশ ভাগশেষ থাকছে 44, আর দশমিকের জন্য 2টি শূন্য। এখন আমাদের এখানে আসছে 68। এখন আমাদের কোন সংখ্যাটি নিলে আমরা এখানে পাবো, তো তোমরা এক্ষেত্রে যেটা করতে পারো, তোমরা আগেই ক্যালকুলেটরে 12 দিয়ে রুট দিয়ে তোমরা উত্তর দেখে নিবে। ক্যালকুলেটরে রুট 12 করলে তোমরা 3.4641 পাবে, এরকম একটি সংখ্যা। এখন এটি কিন্তু পরীক্ষায় এভাবে দেখানো যাবে না, তোমরা ক্যালকুলেটর করে নিবে তোমাদের হিসাবে সুবিধার জন্য। এটা একটা শর্টকাট নিয়ম, তোমরা এটা করলে সুবিধা পাবে পরীক্ষা হলে অনেক। তো রুট 12 তোমরা দেখতেছো 3/4, এরপরে 6 আসছে, তো 6 যদি দাও তাহলে কত হবে, 6 দিলে আমরা পাবো 4116। তো এটাকে যদি আমরা ভাগশেষ পাবো এক্ষেত্রে 28400 তোমার দশমিকের জন্য। এরপর যদি আমরা এখানে দিই তাহলে তোমার এটাকে 2 দিয়ে গুণ করলে থাকছে 692। এখন কোন সংখ্যাটি বসানো যায়, তোমরা দেখছো এখানে 4 আসতেছে ক্যালকুলেটরে, তো 4ই বসাও। 4 বসালে তোমরা পাবা 27696। এক্ষেত্রে ভাগশেষ থাকছে 70400। এখন তোমাদের দেখো 2 দিয়ে গুণ করলে থাকছে 6928। এখন তোমরা এখানে 1 বসালেই হয়ে যাচ্ছে। ভাগশেষ থাকছে 9111। এখন তোমরা দেখো তোমাদের বাই করতে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত এবং 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে বলছে। সুতরাং নির্ণয় বর্গমূল 3.4641 এটা। এখন 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 3.464। এখন এখানে যদি 1-এর জায়গায় ধরো 5-এর চেয়ে অথবা 5-এর সংখ্যা থাকতো তাহলে এখানে 40 হয়ে যেত 5। এটি তোমরা আগেই জেনেছো আসন্ন মানের কনসেপ্ট থেকে। তো এভাবে তোমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। বাকি যে বর্গমূলগুলো আছে আশা করি তোমরা পারবে। এরপর আমি আরেকটি বর্গমূল তোমাদের দেখা দিচ্ছি। তোমরা যদি খ নাম্বারটা করো সেটাতে বলা আছে 5.1302। এটাকে যদি তোমরা আবৃত দশমিক থেকে বাইর করো তাহলে পাবো আমরা 5.1302302302 ... এখন তোমরা
নিয়ে নাও 5.1302302302 ডট 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 ডট। সো ফার্স্টে তোমরা যদি 5-এর জন্য 2 বসাও তাহলে পাচ্ছ 4। এখন ভাগশেষ আছে 1 আর 1 3। তো তোমরা এই ক্ষেত্রে কি বসাতে পারো, একটি দশমিক দিয়ে নাও কারণ দশমিকের পরে, আর এখানে থাকছে 4। তো তোমরা ক্যালকুলেটারে এটাকে যদি করে নাও রুট করলে তোমরা পাবে হলো গিয়ে 2.2650। তো এটা থাকলো। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো 2 বসাতে হবে, 2 বসালে থাকছে 84 থেকে ভাগশেষ থাকে 2902। তো তোমার এখানে আসছে 44, আর যদি 6 বসাও এখানে তবে হচ্ছে 2676, আর যদি এরপরে ভাগশেষ থাকছে 22630। দশমিকের জন্য 2টি করে সংখ্যা নামছে। এরপর এটাকে তোমরা 5 দিয়ে করলে, আর এখানে থাকছে 4525, সেটা আসছে 22625। এখানে আসছে 5, আর এ জায়গায় আসছে 5 গুণ 13 4 5 4। এখন দেখতে পাচ্ছ এখানে 4530 পরে দশমিকের পরের জন্য আসছে হলো গিয়ে তোমার 23, কিন্তু এই সংখ্যাটি অবভিয়াসলি এটা হচ্ছে অনেক বড়। সো তোমার আরও 2টি সংখ্যা নিতে হবে। সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে এখানে 0 বসাতে হবে। তো তোমার 0 বসানোর জন্য আরও 2টি সংখ্যা নামবে, সেটা হলো 02। এখন তোমার সংখ্যা তুমি পেয়ে গেছো, সেক্ষেত্রে আর হিসাব করতে হবে না। তো তোমার নির্ণেয় বর্গমূল (2.265) আর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 2.265। সো তোমাদের বর্গমূলের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না আশা করি। তো এরপরে আমরা যে অঙ্কটিতে যাব সেটা হলো গিয়ে তোমার নিচের সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অম্লদ সেটা লেখার জন্য। এখন এই অঙ্কটি তোমাদের লাগবে হলো অবজেক্টিভে অনেক আসবে। সো অবজেক্টিভের জন্য মূলত এই অঙ্ক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তারপরে তোমাদের জানা লাগবে কারণ অবজেক্টিভে এই অঙ্ক আসার অনেক সম্ভাবনা বেশি। এখন তোমরা 4 এটা, এখন এই সংখ্যাটি দেখো বারবার পৌনঃপুনিক হবে, তাই না? সদৃশ দশমিক থেকে তোমার ভাগ করা শিখেছি। সো এই সংখ্যাটি মূলদ তোমরা বলতেই পারছো। এরপর খ নাম্বার দেখো √9, যেটা করলে 3, √9কে করলে তোমরা 3 পাবা, যেটা মূলদ। গ নাম্বারে √11, যেটা অমূলদ। ক্যালকুলেটরে বসায় দেখলেই পাবে √11 মান অমূলদ আসছে কারণ পৌনঃপুনিকতা নাই এবং অসীম সংখ্যা আসতে থাকে। √6/3, এটা অমূলদ। √8/7, যেটাও অমূলদ। এভাবে তোমরা ক্যালকুলেটরে বসায় যেগুলা সংখ্যা পৌনঃপুনিকতা নাই সেগুলা হলো গিয়ে অমূলদ সংখ্যা এবার প্রকাশ করে নিতে পারো। যেমন √27/√48 যদি করো তোমরা তাহলে দেখবে তোমরা পাচ্ছ 3 × 9 রুটের নিচে, আর এখানে 3 × 16। সেক্ষেত্রে 3 কেটে যাচ্ছে, 3 × 3 আর 4 × 4 স্কোয়ার, 3 স্কোয়ার। তাহলে তোমার থাকছে 3/, হ্যাঁ এখানে একটা ভুল হলো, দাঁড়াও, এখানে √3 আর √3 কাটা যাচ্ছে। সো থাকতেছে 3² / 16 আর 4²
সো এটা কাটাকাটি করলে 3/4, যা একটি মূলদ সংখ্যা। এরপরেরগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবা, কারণ মূলত অমূলদ সংখ্যার নিয়ম তোমরা শিখে গিয়েছো। তো এরপরে তোমাদের যেটা দেখাই দিব সেটা হলো গিয়ে তোমার প্রমাণ করতে হবে 13 নম্বরটা, তোমার সরল করা দেখাতে হবে। সরল করা তোমাদের আগেই বলেছিলাম, ওই যে গুণ ভাগ আলাদা আলাদা যেগুলো করেছো সেগুলোকে এখন একসাথে সরল করে প্রকাশ করতে হবে। তো সরল করার ক্ষেত্রে তোমার প্রথম সরলটা আমরা দেখা দিচ্ছি। তো এই সরলের ক্ষেত্রে তোমরা দেখো প্রথমে 0.3 দেওয়া আছে, 0.3 আবৃত দশমিক সহ, তাহলে এটা হবে 3/9। এর 0.83 দেওয়া আছে, যেটি হবে 83 - 890, অর্থাৎ সদৃশ ভগ্নাংশে সবগুলো নিয়ে যাচ্ছ তোমরা। এরপরে ভাগ করলে 0.5, যেটা হবে 5/10, আর 1কে করলে 1/9, প্লাস 35 - 3/90 ভাগ 8 - 0/90। তাহলে তোমার থাকছে 3 ইন্টু মানের ক্ষেত্রে 1/3, আর ও পাশে থাকছে 75/90, যেটাকে তোমরা আর ভাগ এখানে থাকছে হাফ ইন্টু 1/9 প্লাস 32/90 ভাগ 8/90। তো তোমরা এখান থেকে প্রথমে পাবা 5/18, আর এখান থেকে পাচ্ছ 1/18 প্লাস 32/90, আর ভাগকে তোমরা গুণ করে দাও, সো 90/8 হবে, এবং 5/18 ঘুরাই দিলে 18/1, আর এখানে 90 কাটা, 4টা 32, সো 4, আর ওখানে 5, সো 5 + 4, যেটা হবে 9। এটাই তোমাদের অ্যান্সার। সেকেন্ড সরলটা যদি আমি তোমাদের করাই দিই, তাহলে দেখো 6.27 ইন্টু 0.5, 0.5 ইন্টু 0.75 ইন্টু 8.36 ভাগ 0.25 ইন্টু 0.1 ইন্টু 0.75 ইন্টু 21.3 ইন্টু 0.5। তো এই সরলটি আগেরটার চেয়ে অনেক সহজ, কারণ তোমরা এগুলো ক্যালকুলেটারে করে নিতে পারবে। সো প্রথমে 6.27 আর 0.5কে যদি তোমরা গুণ করো, তাহলে তোমাদের হাতে থাকবে 3.135 ভাগ, তোমরা এখানে যদি হিসাব নিকাশ করো তাহলে পাচ্ছ 0.375 ইন্টু 8.36 ভাগ 0.025 ইন্টু 75/100 এর 213 - 21/9 ইন্টু 5 ইন্টু 5, যেটা তোমাদের থাকবে সেটা হলো 3.135 ভাগ 3.135
5 ভাগ 0.025 ইন্টু 75/100 এর 192/9 ইন্টু 0.5, যেটা দাঁড়াচ্ছে তোমাদের এটা ভাগ করলে 1 ভাগ 0.025 ইন্টু 16 ইন্টু 0.5। তো সেক্ষেত্রে 1 আর এ পাশটাকে হিসাব নিকাশ করলে তোমরা পাবা 0.2। তো এই দুটাকে যদি তোমরা ভাগ করো তাহলে দাঁড়াবে 1 ভাগ 0.2কে যদি তুমি ভাঙো তাহলে কী লিখতে পারো 2/10, যেটাকে গুণ করলে 10/2 এবং যেটা দাঁড়ায় 5। সো এটাই তোমাদের অ্যান্সার। হ্যাঁ, তোমাদের জন্য আমি দুটি কোশ্চেন প্রস্তুত করে নিয়ে আসছি, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। তো এই দুটো প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করো মোটামুটি তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে ধারণা আরও ক্লিয়ার হবে। তো এখানে দেখো ABCD 4টা সংখ্যা দেওয়া আছে। তো তোমরা 0.25-এর 0.1 এই সংখ্যাটা পার করে নিতে পারবে। তো প্রথমে দেখতে হবে সি এর মান বের করো। তো সি এর মান এখান থেকে 0.25-এর 0.1 অর্থাৎ 0.25কে তোমরা কীভাবে বের করবে সেটা তোমরা বুঝতেই পারছো, 25/100 ইন্টু 1/10। তো এটা যদি করো এখান থেকে তোমরা সি এর মান পাবা। এরপর দেখো এ ভাগ বি সি ইন্টু ডি এর মান নির্ণয় করো। এটা তোমরা সরল করার নিয়ম অনুযায়ী করবা, অর্থাৎ এ এর মান বের করবা, বি এর মান বের করবা, এরপরে সেটা দিয়ে সি ইন্টু ডি এর মান বের করে সেটা দুটো ভাগ করবা। আর এরপরে বলছে ডি এর বর্গমূল নির্ণয় করতো। তো ডি এর মানটা তোমরা বের করে নিবা সরল করার নিয়ম অনুযায়ী। বের করার পর তোমরা বর্গমূল নির্ণয় করার সিস্টেম শিখেছো, সেই অনুযায়ী বর্গমূল করবা। আর বর্গমূল করার জন্য 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে হবে। আসন্ন মান নিয়ম করে তোমরা জানো, 5 বা 5-এর চেয়ে যদি সমান হয় অথবা এর বেশি হয় তাহলে তার আগের মানে 1 বসাতে হয়। তোমাদের জন্য আরেকটা সৃজনশীল আছে যেটাও তোমরা প্র্যাকটিস করবে। এখানে বলছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে x, x+1, x+2, x+3 এবং n = 2x+1, যেটা একটা বিজোড় সংখ্যা। এখন x = 1 ধরে স্বাভাবিক সংখ্যার সেট নির্ণয় করতে হবে। এখন x = 1 যদি নির্ণয় ধরো তাহলে x এর মান 1, x +1 এভাবে করে সেট নির্ণয় করতে পারবা, অর্থাৎ সংখ্যাটি হবে 1, 2, 3, 4 এরকম। আর n এর ক্ষেত্রে হবে 3। তো এটা করতে পারবা। তারপর প্রমাণ করো যে প্রদত্ত প্রথম 4টি সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে পূর্ণবর্গ হবে, অর্থাৎ প্রথম 4টি সংখ্যা নিবে, এরপর এগুলো গুণ করে সেটার সাথে 1 যোগ করবে। এই অঙ্কটি কোনটার মতো বলতে পারবা? তোমার এই অঙ্কটি হলো 3 নাম্বার অঙ্কের মতো। তো 3টা সংখ্যা, এই সংখ্যাগুলো নিয়ে তোমরা গুণ করে 1 করলে এরপর তোমরা x = বিভিন্ন মান বসায় দেখতে পারবা যে এগুলা তোমার পূর্ণবর্গ হচ্ছে। আর 3 নম্বর প্রশ্নে বলেছে দেখাও যে x² - 1 8 দ্বারা বিভাজ্য। এটা তোমরা বুঝতেই পারছো 3-এর মতো। তো তোমরা যদি এই অঙ্কগুলো করো তাহলে 3 নাম্বার মতো যেসব অঙ্ক আসবে সেগুলো করতে পারবা আশা করা যাচ্ছে, কারণ 3 নাম্বার মতো অঙ্ক একটা আসবে যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, আর বর্গমূল থেকে একটা প্রশ্ন আসবে। সো এই 3টা জিনিস যদি তোমরা ভালো মতো করো তাহলে এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এই তোমাদের প্রথম চ্যাপ্টার সাধারণ গণিতের। এরপরে সিরিয়াল অনুযায়ী আরও সবগুলো চ্যাপ্টার তোমাদের করে দেওয়া হবে।